আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গণিতের একেবারে বেসিক বা একেবারে ভিত্তি যেটাকে আমরা বলি সংখ্যা, সেটা নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করার আগে চলুন আগে আমরা দেখে আসি কোথা কোথা থেকে আসলে এই টপিকটা থেকে প্রশ্ন আসতে পারে। তো এই টপিকে কয়েকটা জায়গা থেকে আমাদের প্রশ্ন আসতে দেখা যায়। আমরা বিসিএসের কথা চিন্তা করি বা ব্যাংক জবের কথা চিন্তা করি বা অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই জায়গাগুলো। তো এই জায়গাগুলোর ভিতরে কতগুলো স্পেশাল টপিক আমি আবার আলাদা ভাগ করে রেখেছি। এখান থেকে দেখা যায় আলাদা করে প্রশ্ন আসে। তো একেবারে বেসিকের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে অঙ্ক, সংখ্যা এবং এর স্থানীয় মান থেকে, এবং এই অঙ্কের স্থান বিনিময় করলে নতুন সংখ্যা কত হবে বা সংখ্যাদের পার্থক্য কত হবে সেগুলো আসতে পারে। জোড় বিজোড় সংখ্যা থেকে প্রশ্ন আসে। আমাদের ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা যেটা আছে এটা থেকে প্রশ্ন আসে। ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় এবং ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার পার্থক্য, এইটা প্রশ্ন আসতে পারে। মাঝে মাঝে দেখা যায় আমাদের সংখ্যার প্রকারভেদ থেকে প্রশ্ন আসতে পারে। তো এইগুলো হচ্ছে একেবারে বেসিক যে টপিক, এই বেসিক টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে। কিন্তু এইটার থেকে বেশি যে এখান থেকে প্রশ্ন আসে আমাদের, সেটা হচ্ছে এই স্পেশাল টপিক, এতগুলো জিনিস। তো এতগুলো জিনিস তো আসলে সবগুলো একটা ভিডিওতে বলতে গেলে অনেক বড় হবে, বললে বলা যায়। কিন্তু আমি ঠিক করেছি আসলে এই মূলদ অমূলদ সংখ্যা, মৌলিক সহমৌলিক সংখ্যা, বিভাজ্যতা, ভাজ্যভাজক, ভাগফল, দশমিকের যোগ বিয়োগ গুণভাগ, ভগ্নাংশ এবং ভগ্নাংশের সরলীকরণ, বর্গ, ঘন, বর্গমূল, জটিল সংখ্যা, এই টপিকগুলো নিয়ে আলাদা আলাদা করে ছোটো ছোটো করে আমি ভিডিও করব, আপনাদেরও বুঝতে সমস্যা সুবিধা হবে। এবং সেই সাথে ভালো করে আসলে একটা ভালো আমরা আইডিয়া পাবো এবং যে কোনো কোশ্চেন আমরা আনসার করতে পারবো। আর এত বড় করে করলে হয়তো আমাদের সময়টা বেশি লাগবে এবং একটু হিজিবিজি টাইপের হয়ে যাবে। তো আজকে জাস্ট আমরা উপরের টপিকগুলো আমরা একেবারে বেসিক নিয়ে আলোচনা করব। পরবর্তী দিন থেকে আমরা মূলদ অমূলদ সংখ্যা, সহমৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এই প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা করে একটা একটা করে ভিডিও দিব, কেমন? তো চলুন আজকে আমরা বেসিক শুরু করি। তো প্রথমে আসুন হচ্ছে অঙ্ক, সংখ্যা, স্থানীয় মান, এই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা অঙ্ক মানে কি জানি, তাই না? অঙ্ক মানে হচ্ছে আমরা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে ডিজিট, তাই না? এবং আমরা ছোটোবেলায় শিখেছি যে 0 থেকে 9 পর্যন্ত এই যেই সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে অঙ্ক। তার মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টি, এই 10টিকে আমরা বলি হচ্ছে অঙ্ক, ঠিক আছে, বা ডিজিট। তাহলে 0 থেকে 9 পর্যন্ত যেই চিহ্ন, এই চিহ্নগুলোকে আমরা বলি হচ্ছে অঙ্ক, এবং এগুলোর সংখ্যা হচ্ছে 10টি। এখন খেয়াল করে দেখুন, এই শূন্য বাদে সবগুলোর আলাদা একটা মান আছে, তাই না? 1-এর একটা মান আছে, 2-এর একটা মান আছে, 3-এর একটা আছে, এভাবে 9 পর্যন্ত প্রত্যেকটা একটা মান আছে। শুধুমাত্র শূন্যের কোনো নিজস্ব মান নেই, তাই না? তো শূন্যের যেহেতু নিজস্ব কোনো মান নেই, এই কারণে শূন্য বাদে বাকি যে অঙ্কগুলো আছে এগুলোকে আমরা মাঝে মাঝে বলে থাকি সার্থক অঙ্ক। তাহলে সার্থক অঙ্ক কি? সার্থক অঙ্ক হচ্ছে 10টা অঙ্কের ভিতরে সেই 9টি অঙ্ক যেগুলোর হচ্ছে নিজস্ব মান আছে বা নিজে নিজে তাদের একটা মান প্রকাশ করতে পারে। কিন্তু শূন্য মান প্রকাশ করতে গেলে অন্য একটা জিনিসের সাথে তাকে লাগতে হয়। তাহলে এটা ছিল অঙ্ক। এখন সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো বিভিন্নভাবে বিন্যস্ত হয়ে যে আলাদা মান বিশিষ্ট বা একই মান বিশিষ্ট নতুন একটা এন্টিটি বা নতুন একটা জিনিস তৈরি করে, এটাকে আমরা বলি হচ্ছে সংখ্যা। তাহলে এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকে এক একটা সংখ্যা। আবার অঙ্কের কথা যদি চিন্তা করি, 12, 34, 53, 100, এগুলোও কিন্তু সব সংখ্যা, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো নিজেরাও এক একটা সংখ্যা, আবার এগুলো বিভিন্নভাবে বিন্যস্ত হয়েছে নতুন এন্টিটি তৈরি করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সংখ্যা। বোঝা গেল? তাহলে সংখ্যা কী আর অঙ্ক কী, এই কনফিউশনটা আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে প্রত্যেক অঙ্কই কিন্তু সংখ্যা, কিন্তু প্রত্যেক সংখ্যা অঙ্ক নয়, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন আসি স্থানীয় মান। আমরা ছোটোবেলায় শিখেছিলাম, তাই না? আমরা স্থানীয় মানগুলো একবার লিখে নিই, তারপরে আমি দেখাচ্ছি। প্রথমে আমরা কি বলি? একক, দশক, শতক, তারপরে সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো আমরা বলে থাকি হচ্ছে স্থানীয় মান। তার মানে আমাদের একটা সংখ্যা যদি আমরা লিখি, সেগুলো দুইটা মান থাকে। একটা হচ্ছে স্বকীয় মান বা অভিহিত মান, আর একটা হচ্ছে স্থানীয় মান। ফর এক্সাম্পল, আমি যদি একটা সংখ্যা লিখি, আমি লিখলাম হচ্ছে 121, ঠিক আছে? এইখানে এই যে যে সংখ্যাটা আছে, দুই যে অঙ্কটা আছে, নোট সংখ্যা, দুই যে অঙ্কটা আছে এই সংখ্যাটার ভিতরে, এই দুই অঙ্কটা দুই রকমের মান থাকতে পারে। কি কি? এই দুই অঙ্কের একটা মান হতে পারে তার স্বকীয় মান,
স্বকীয় মান, বা এটার আরেকটা জিনিস নাম আমরা বলি অভিহিত মান। এই স্বকীয় মান বা অভিহিত মান হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 2 অঙ্কটার স্বকীয় মান বা অভিহিত মান হচ্ছে 2। কিন্তু আমি যদি বলি এইটার স্থানীয় মান কত, ঠিক আছে? স্থানীয় মান, তাহলে কি হবে? স্থানীয় মান মানে ওই স্থানটাতে বসার জন্য তার মান কত হলো। এখন আমরা চিন্তা করি একক, দশক, শতক, তার মানে এই দুইটা আছে হচ্ছে দশক স্থানে। আর আমরা জানি কোনো কিছু দশক স্থানে থাকা মানে তার মান কত, যত সংখ্যা তার 10 গুণ, তাহলে 2 গুণ 10, তার মানে কি 20। তাহলে 20 হচ্ছে এর স্থানীয় মান, ঠিক আছে? তাহলে স্বকীয় মান বা অভিহিত মান কি? 2 এর স্বকীয় বা অভিহিত মান হচ্ছে 2, কিন্তু এটা যে স্থানে বসেছে, এই স্থানে বসার কারণে এর আলাদা একটা মান পাবো, যেটাকে আমরা বলি স্থানীয় মান, এটা হচ্ছে 20। এখন কেন? কারণ আমরা জানি যে একক স্থানে যখন কোনো একটা অঙ্ক থাকে তখন তার মান হয় হচ্ছে 1, দশক স্থানে যখন থাকে তার মান হচ্ছে 10, শতকে যখন থাকে তার মান হচ্ছে 100, সহস্রে যখন থাকে তার মান হচ্ছে 1000, উর্দুতে যখন থাকে তার মান কত? তার মান হচ্ছে 10,000। আবার লক্ষে যখন থাকে তার মান কত? 1 লাখ, মানে 100,000। দ্বিতীয়তে যখন থাকে তার মান কত হয়? তখন হয় হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, এত, মানে 100,000, ঠিক আছে? আবার যদি বলি যে কেউ যদি আমরা কোটি স্থানে থাকে তখন কী হবে? তার মান 1 কোটি হবে। তাহলে একক, দশক, শতক, সহস্র, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সরি, এইখানেই তো কোটি হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি হবে? তখন তার মান হবে 1 কোটি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে? এখন খেয়াল করে দেখুন, এই যে আমাদের সংখ্যার স্থান যত বাড়বে তার মান প্রত্যেকবার আমাদের 10 গুণ করে বাড়ছে। দেখুন এখানে 10 গুণ বেড়েছে, আবার 10-এর সাথে 10 গুণ করলে 100, 100-এর সাথে 10 গুণ করলে 1000, 1000-এর সাথে 10 গুণ করলে 10,000, আবার 10,000-এর সাথে 10 গুণ করলে কত হয়? 1 লক্ষ, 1 লক্ষের সাথে 10 গুণ করলে আমাদের নিযুত হয়, নিযুতের সাথে 10 গুণ করলে কোটি হয়। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের 10 গুণ করে মানটা হচ্ছে বাড়ছে। বুঝে গেল? তাহলে এইভাবে যদি থাকে, এইভাবে যদি আমরা স্বকীয় মান হিসাব করি এবং স্থানীয় মান হিসাব করি, তাহলে যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি আমাদের প্রশ্নটা এইভাবে এসে থাকে, এত এর স্বকীয় মান কত, এত এর স্থানীয় মান কত, এত এর স্বকীয় এবং স্থানীয় মানের ডিফারেন্স কত, এটা আমরা বের করতে পারবো না? খুব ইজিলি পারবো। ফর এক্সাম্পল, আমরা একটা সংখ্যা দিয়ে এখন চেষ্টা করে দেখি এটার আমরা স্বকীয় মান এবং স্থানীয় মান বের করতে পারি কিনা। ফর এক্সাম্পল, একটা সংখ্যা আপনাকে দেওয়া হলো, যেই সংখ্যাটা হচ্ছে 5, 9, 8, 7, 2, 3, 1, 5, এটাই ধরি। এটা মনে করুন একটা সংখ্যা, খুব বড় একটা সংখ্যা। এই সংখ্যাটাতে আপনাকে বলা হলো 8-এর স্থানীয় মান কত। তাহলে আমরা কি করে বের করব? তাহলে 8-এর স্থানীয় মান আমরা গুণে দেখব, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তার মানে কি লক্ষের ঘরে। লক্ষের ঘরে মানে কি? এরপরে কয়টা শূন্য হবে? এরপরে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা শূন্য হবে। এখন কয়টা শূন্য হবে, কতটা শূন্য হবে না, এটা নিয়ে অনেকের ভিতরে কনফিউশন হয়। এখন আমি একটা ট্রিক শেখাই দিই, এই ট্রিকটা মনে রাখলে আপনারা এটা ইজিলি বের করতে পারবেন। খেয়াল করে দেখবেন, যত অঙ্কের আমাদের স্থানীয় মান বের করতে বলবে তারপরে কয়টা অঙ্ক আছে। দেখুন 8-এর পরে কয়টা অঙ্ক আছে? 1, 2, 3, 4, 5। তার মানে 8-এর স্থানীয় মান হবে 8-এর পরে 5টি শূন্য, কারণ কি 8-এর পরে 5টি অঙ্ক আছে। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে এত হচ্ছে আমাদের 8-এর স্থানীয় মান। এখন যদি বলা হয় 8-এর স্বকীয় মান কত, স্বকীয় মান বা অভিহিত মান কি 8-এর স্বকীয় মান বা অভিহিত মান হচ্ছে 8 নিজেই। বুঝা গেল? এইভাবে আমরা বের করব। আবার যদি আপনাকে বলা হয় যে 2-এর স্থানীয় মান কত, তাহলে 2-এর স্বকীয় মান কত? 2। স্বকীয় মানের পরে আমরা যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য বসাই দেবো। তাহলে কয়টা অঙ্ক আছে? 1টা, 2টা, 3টা, তাহলে আমরা 3টা শূন্য বসাই দেবো, 1টা, 2টা, 3টা। তাহলে এটা হচ্ছে 2-এর স্থানীয় মান। বোঝা গেল? তাহলে স্বকীয় মান কি? নির্দিষ্ট যে অঙ্কের যে নিজস্ব মান আছে সেটা হচ্ছে স্বকীয় মান বা অভিহিত মান। আর এই স্বকীয় মান নিজের স্থানের কারণে যে মান প্রাপ্ত হয় তাকে আমরা বলি স্থানীয় মান। স্থানীয় মান আমরা শর্টকাটে কী করে বের করতে পারি? আমরা দেখব এটা কোন স্থানে আছে এবং ওই স্থানের পরে কতগুলো অঙ্ক আছে। স্বকীয় মানের সাথে ততগুলো শূন্য আমরা পিছনে ডান সাইডে লাগাই দিব, তাহলেই তার হচ্ছে আমরা স্থানীয় মান পেয়ে যাব। বোঝা গেছে? আমি আশা করি এটা নিয়ে আর কনফিউশন থাকার কথা না। তারপরে আবার আমরা দেখব, সমস্যা নেই, কিছু অঙ্ক আমরা সলভ করব যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এখন আসুন, খুবই মজাদার এক টাইপের প্রশ্ন আসতে দেখা যায় এখান থেকে।
আমি একটু ছোট করে দিই এটা, সরি। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা যায় যে 8 কোটি সমান কত লক্ষ, এই টাইপের প্রশ্ন যদি আসে আপনি কী করে আনসার করবেন? এটা আমরা কি জানি, আমরা যদি সবগুলো আমরা স্থানীয় মানগুলো একত্রে লিখে ফেলি তাহলে কি লেখা যায়, সরি, কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার বা সহস্র, শতক, দশক, একক। এখন দেখুন, এই টাইপের কোনো অঙ্ক যদি আপনার আসে বা এই টাইপের কোনো এমসিকিউ যদি আপনার সামনে আসে, আপনি কি করবেন? খুব ইজি, এভাবে আপনি চিন্তা করবেন যে আমরা যেই আমাদের স্থানীয় মানগুলো আছে, স্থানীয় মানগুলো লিখে নিব। কি কি? আমরা জানি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। স্থানীয় মানগুলো লেখার পরে আমরা দেখব কত মান চেয়েছে। তাহলে দেখুন এখানে 8 কোটির মান চেয়েছে, তাই না? তাহলে 8 কোটির মান চেয়েছে যেহেতু, তাহলে কোটির নিচে আমরা 8 লিখে দেব। ঠিক আছে, কোটির নিচে 8 লেখার পরে আমরা দেখব কত চেয়েছে, মানে কোন অঙ্কে চেয়েছে বা কোন স্থানীয় মানে চেয়েছে। এখানে কোটিতে দেওয়া আছে, চেয়েছে লক্ষ স্থানীয় মানে। তো ওই কোটির ঘরের নিচে তত সংখ্যা লেখার পরে আমরা কি করব? আমরা তারপরে শূন্য বসাতে বসাতে চলে যাব যত এর মান যাবে। তাহলে এখানে আমাদের চাইছে কি? চাইছে লক্ষ এর মান। তাহলে কোটির পরে কি কি আছে? নিযুতের লক্ষ। তাহলে নিযুতের নিচে একটা শূন্য বসাবো আর লক্ষের নিচে একটা শূন্য বসাবো। তাহলে কি হলো? 800। তার মানে 8 কোটি সমান হচ্ছে 800 লক্ষ। বুঝে গেল? এটাই অ্যান্সার। বুঝতে কষ্ট হয়েছে? আমরা আরও একটা দেখি, উদাহরণ দেখি, আরও ক্লিয়ার হবে আমাদের কাছে। ফর এক্সাম্পল, আপনাকে প্রশ্ন করা হলো যে 3 নিযুত সমান কত শতক। তাহলে 3 নিযুত সমান কত শতক, এটা আপনার প্রশ্ন। তাহলে আমরা কি জানি? নিযুতের ঘরে আমরা কি লিখে নেব? নিযুতের ঘরে আমরা 3 লিখে দেব। নিযুতের ঘরে 3 লিখে দিলাম। এবার চাইছে কত? শতক। তাহলে শতকের ঘরে এটা, তারপরে সব শূন্য বসাই দিব। বুঝে গেল? তাহলে এটাই আমাদের আনসার। 3 নিযুত সমান কত শতক? এত শতক। 3 0 0 0 0 এত শতক। বুঝে গেল? আশা করি বুঝতে পেরেছি। আরও একটা দেখি, আপনাকে যদি বলা হয় 1 অযুত সমান কত হাজার? 1 অযুত কত হাজার? তাহলে অযুতের নিচে আমরা এক বসাই দিব। এই যে 1 বসিয়ে দিলাম, তারপরে হাজার চেয়েছি, তার মানে 10,000। বুঝে গেল? তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। এখন আমরা কয়েকটা অঙ্ক দেখি যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। যেমন 5 5 5 এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত? আমরা জানি কি স্থানীয় মান বের করার সব থেকে সহজ উপায় কি? আমরা কোন স্থানে অঙ্কটা আছে তত আমরা বসাই দিব। তাহলে এখানে 5 মানে মধ্যমানটা হচ্ছে 5 বা মধ্যের অঙ্কের সক্রিয় মান কত? 5। 5-এর পরে কি করব? তারপরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসাই দেবো। তাহলে তারপরে কয়টা আছে? একটা অঙ্ক আছে, তার মানে 50। তাহলে এইটা হচ্ছে স্থানীয় মান। ঠিক আছে, তাহলে 50-এর স্থানীয় মান। আবার যদি বলে যে 5203 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান কত? তাহলে 0 এর স্থানীয় মান কত? 0 এর স্থানীয় মান হচ্ছে 0। ঠিক আছে, মনে রাখবেন 0 এর সাথে যাই গুণ করেন সেটা কি হবে? 0 হবে, তাই না? তো আমরা যে কোনো কিছুর স্থানীয় মান বের করার জন্য তার সাথে কি করি? যত পজিশন এসে থাকে তত দিয়ে আমরা গুণ করি। ফর এক্সাম্পল, এর দশক স্থানে আছে, তার সাথে আমরা 10 গুণ করব। কিন্তু 10 গুণ করলে তো 0 হয়। তার মানে মনে রাখবেন 0 এর সাথে যাই গুণ করি আর যাই করি এর স্থানীয় মান তো কোনোদিন চেঞ্জ হবে না। সুতরাং 0 এর স্থানীয় মান সবসময় 0। এটা মনে রাখবেন যে 0 এর স্থানীয় মান সব সময় 0। এই কথাটি একটু মনে রাখবেন যে 0 এর স্থানীয় মান সব সময় 0। ঠিক আছে, এখন আসুন, এই যে সংখ্যাটা আছে এটাতে 6 এর স্থানীয় মান এবং অভিহিত বা সক্রিয় মানের পার্থক্য কত? খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। তাহলে একটা সংখ্যা দেওয়া আছে আমাদের এবং বলেছে এই সংখ্যাটাতে অভিহিত মান বা স্থানীয় মান সক্রিয় মানের পার্থক্য কত। তাহলে 6 এর প্রথমে স্থানীয় মান দেখি। 6 এই পজিশনে আছে, এই পজিশনের পরে এর স্থানীয় মান কী হবে? যতগুলো সংখ্যা আছে অঙ্ক আছে ততগুলো 0। তাহলে 1 2 3 তিনটা অঙ্ক আছে, তাহলে 3টা 0। ঠিক আছে, তার মানে 6000। এবং এর অভিহিত বা সক্রিয় মান কত? 6।
তাহলে এত থেকে 6 বিয়োগ করলে যা হবে সেটাই আমাদের আনসার। কারণ কি আমাদের স্থানীয় মান এবং অভিহিত বা সক্রিয় মানের পার্থক্য চেয়েছে। তার মানে 6000 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কি হয় 5994, এটাই আনসার। বুঝে গেল? আবার এসেছে 8 কোটি সমান কত হাজার। 8 কোটি সমান কত হাজার আমরা অলরেডি বের করেছি, আর বের করিনি। আমরা কোটির জায়গায় আমরা কি লিখবো 8 লিখে দেবো এবং হাজার পর্যন্ত সব কি করবো শূন্য বসাতে বসাতে চলে যাবো। তাহলে 1 2 3 4, তাহলে 8-এর পরে 4টা শূন্য, এত হাজার। বুঝে গেল? অঙ্কগুলো বোঝা গেছে? দ্বিতীয় টাইপের যে অঙ্কটা আমাদের আসতে পারে সেটা হচ্ছে যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তাহলে কি হবে। ফর এক্সাম্পল আমাদের 23তম এবং 31তম দুই বিসিএসেই আমাদের রিটেনে একটা প্রশ্ন এসেছিল যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে খেয়াল করুন একটা বেসিক আমাদের লাগবে যে আমরা যদি ধরি কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে সংখ্যাটি কত হবে। সংখ্যাটি হবে কি জানি আমরা, একক স্থানীয় অঙ্ক তো একক স্থানীয় অঙ্ক থাকবে, দশক স্থানীয় অঙ্কের সাথে কী হয় সবসময় 10 গুণ হয়, তাহলে 10y প্লাস এক্স, এটাই হচ্ছে সংখ্যাটি হবে, তাই তো। এখন যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে, তখন এটা উল্টাই যাবে, তখন কি হবে 10x প্লাস ওয়াই হবে। কারণ কি আমাদের একক স্থানীয় অঙ্ক এখন দশক স্থানীয় হয়ে গেছে, আর দশক স্থানীয় অঙ্ক হয়ে গেছে একক স্থানীয় অঙ্ক। এটা একটু মনে রাখবেন, এটাই হচ্ছে এই অঙ্কের বেসিক। তাহলে জাস্ট আমরা দুইটা সংখ্যা ধরে নিব, দুইটা সংখ্যা ধরে নিয়ে সংখ্যাটি কত হবে দেখব, তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে স্থান বিনিময় করে দেব। এতটুকু বুঝলে এই অঙ্কটা একেবারে ইজি। তাহলে আমরা দুই টাইপের এই অঙ্ক করতে পারি, একটা হচ্ছে শর্টকাটে আর একটা হচ্ছে আমরা রিটেন টাইপে। তো রিটেনে আমরা দেখিনি, যেহেতু প্রশ্নটা রিটেন এসেছিল, তারপরে আমি শর্টকাটেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কেমন। তাহলে আমরা ধরি যে এখানে একক ও দশক স্থানীয় অঙ্ক যথাক্রমে ওয়াই আর এক্স। আমরা ওয়াইকে ধরলাম একক স্থানীয় অঙ্ক, এক্সকে ধরলাম দশক স্থানীয় অঙ্ক। আপনি যেটাই ধরেন অঙ্ক হবে, কেমন। আমি জাস্ট অঙ্ক করার সুবিধার্থে ওয়াইকে একক স্থানীয় অঙ্ক ধরে নিলাম। তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে আমরা কি জানি, একক স্থানীয় অঙ্ক তো সবসময় ওয়াই থেকে যাবে, আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে, তাহলে ওয়াই প্লাস 10x, বা আমরা লিখতে পারি 10x প্লাস ওয়াই, লিখে যাই। এখন প্রথম শর্ত মধ্যে কী আছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্ক কত এক্স আর ওয়াই, তাহলে প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই সমান 9, তাহলে এটা একটা শর্ত রেখে দিলাম। আবার দ্বিতীয় শর্ত মতে খেয়াল করে দেখুন যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তাহলে প্রদত্ত সংখ্যা কত 10x প্লাস ওয়াই, এর থেকে 45 কম হবে যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে স্থান বিনিময় না করে হচ্ছে 10x প্লাস ওয়াই, তাহলে স্থান বিনিময় করলে কি হবে 10y প্লাস এক্স হবে, তাই তো। আচ্ছা, তাহলে এটা আমরা কি করব, -45 করলে 10y প্লাস এক্স হবে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লেখা যায় 9x মাইনাস 9y সমান 45, বা 9 যদি কমন নিই x মাইনাস ওয়াই, 45কে 9 দিয়ে ভাগ করলে 5, তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করে দিই, 1 প্লাস 2 যদি করি তাহলে কি পাওয়া যায়, তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের ওয়াই কেটে যাচ্ছে 2x, 2x সমান 9 প্লাস 5, তার মানে 14। অতএব x সমান কত পাওয়া যাচ্ছে, x সমান হচ্ছে 7। আবার এই x এর মান যদি যে কোনো একটা সমীকরণে বসে, তাহলে আমি একাই বসাই দিই, x সমান 7, একে বসায় পাই। একে বসালে আমরা কি পারছি, y সমান হচ্ছে 9 মাইনাস 2 মানে হচ্ছে 9 মাইনাস 7 মানে হচ্ছে 2, তাহলে y এর মান আমরা 2 পাইলাম। তাহলে সংখ্যাটি বের করা যায় না। এখন আমরা কি করব, এইটাতে আমরা x আর y এর মান বসাই দেবো। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 7, তাহলে আমাদের 10 গুণ 7, y এর মান কত 2 পেয়েছি আমরা, তাহলে টোটাল বসালে কত হচ্ছে 72, 72 হচ্ছে সংখ্যাটি। এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? তাহলে এত ইজিলি আমরা এইটা করে ফেলতে পারি। এখন কথা হচ্ছে আমরা যদি রিটেনে না আসে, এটা যদি এমসিকিউতে আসে, এত তো করা আমাদের সময় নেই, তখন আমরা কি করব। তো এমসিকিউতে করা এটা একেবারে ইজি। এমসিকিউতে করার জন্য একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটু আমি বলে দিই, যে একটা জিনিস আমরা মুখস্থ করে ফেলবো। সেটা কি, যদি এরকম কোনো প্রশ্ন চাই যে অঙ্কদ্বয়ের পার্থক্য কত, এটা মনে রাখবেন।
অঙ্কদ্বয়ের পার্থক্য মানে হচ্ছে তিনভাবে লেখা যায়। একটা হচ্ছে সংখ্যাদ্বয়ের পার্থক্য বাই 9, অথবা যদি সংখ্যাদ্বয়ের পার্থক্য প্রশ্নে দেওয়া না থাকে তাহলে যত যোগ বা বিয়োগ করলে স্থান বিনিময় করে, তত ডিভাইডেড বাই 9, বা স্থান বিনিময় করলে যত হ্রাস বা বৃদ্ধি পায় বাই 9। এই কথাগুলো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা একটু মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এটা শর্টকাটের জন্য আমাদের লাগবে। যদি এরকম কোনো প্রশ্ন আসে, যেমন এইখানে এই প্রশ্নটার দিকে খেয়াল করুন যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায় বা হ্রাস পায়ও থাকতে পারে। বৃদ্ধি পাক আর হ্রাস পাক দুটো অঙ্ক একই সিস্টেম হবে, একই উত্তর হবে। ঠিক আছে, তাহলে পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায় বা 54 হ্রাস, সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? তাহলে আমরা কি জানি যে কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে সংখ্যাদ্বয়ের পার্থক্য বাই 9, অথবা সংখ্যাদ্বয়ের পার্থক্য যদি না দেওয়া থাকে তাহলে যত যোগ বা বিয়োগ করলে স্থান বিনিময় করে ডিভাইডেড বাই 9, বা তাও যদি না দেওয়া থাকে তাহলে হচ্ছে স্থান বিনিময় করলে যত হ্রাস বা বৃদ্ধি পায় ডিভাইডেড বাই 9। এই তিনভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে কি দেওয়া আছে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায় বা হ্রাস পায়। ঠিক আছে, তাহলে বৃদ্ধি পায় বা হ্রাস পায় আমরা কোন সূত্র দেব? লাস্টেরটা। তাহলে এই অঙ্কটা কত সূত্র আমরা করে ফেলতে পারি দেখুন। এটা আমাদের সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা একবার এসেছিল, যে তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য কত? অঙ্কদ্বয়ের পার্থক্য সমান যত আমাদের হ্রাস বা বৃদ্ধি করলে স্থান বিনিময় করে, তাহলে 54 হ্রাস বা বৃদ্ধি করলে স্থান বিনিময় করে ডিভাইডেড বাই 9। তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের উত্তর হচ্ছে 54 বাই 9। তাহলে 54 বাই 9 সমান কত? 6, তাই তো? তাহলে 6 9 54, তাহলে আনসার হচ্ছে 6। এটাই বোঝা গেল। আবার পরের একটা অঙ্ক দেখুন, যে দুটি ধনাত্মক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তন সংখ্যাটির সাথে আগের সংখ্যার পার্থক্য হয়। মানে এখানে সংখ্যার পার্থক্য দেওয়া আছে, তাহলে প্রথম সূত্র কাটবে যে সংখ্যাদ্বয়ের পার্থক্য বাই 9। তাহলে এটা যদি বসাই, সংখ্যাদ্বয়ের পার্থক্য কত? সংখ্যাদ্বয়ের পার্থক্য 27 বাই 9, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য কত হবে? 3। এটাই আনসার। আবার এরকম আসতে পারে, স্থান 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কদের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়, সংখ্যাটির সাথে 18 যোগ করলে স্থান বিনিময় করে। তাহলে যত যোগ বা বিয়োগ করলে স্থান বিনিময় করে, এই সূত্রটা এখানে কাটবে। তাহলে এখানে কত বিয়োগ করলে স্থান বিনিময় করে? 18। তাহলে 18 বাই 9, তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে এখানে আনসার। তাহলে এটা শর্টকাটে গেল। এখন এটা যদি অঙ্কদ্বয়ের পার্থক্য চাই তাহলে এইভাবে শর্টকাটে আমরা করে দিতে পারি। এখন কথা হচ্ছে, এই অঙ্কদ্বয়ের পার্থক্য থেকে আমরা সংখ্যাটি বের করতে পারি কিনা? অবশ্যই পারি। কি করে? ফর এক্সাম্পল, কোনটা দেখাবো? আচ্ছা, আমরা যেটা করছিলাম এটাই আমরা দেখাই, কেমন? যে দেখুন, এখানে আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত ধরেছি? এক্স আর ওয়াই। যেখানে আমরা দশক স্থানীয় অঙ্ক ধরেছি হচ্ছে এক্স, আর দশক স্থানীয় অঙ্ক এক্স আর একক স্থানীয় অঙ্ক ওয়াই ধরেছি। তাহলে সংখ্যাটি কত হচ্ছিল? 10x + y। এত পর্যন্ত ঠিক আছে। এখন প্রশ্নে কি দেওয়া ছিল? x + y সমান হচ্ছে 9। তার মানে কি অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। এখন অঙ্কদের পার্থক্য আমরা বের করতে ফেলতে পারি না? x - y সমান কী লেখা যায়? এই সূত্র অনুসারে কি লেখা যায়? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যত কম বা বেশি হয়। তাহলে কত কম হচ্ছে? আমরা এখানে এই যে লাস্টের সূত্রটা লাগাবো। তাহলে কত কম হচ্ছে? 45 কম হচ্ছে। তাহলে 45 বাই 9 আমরা করে দিব। তাহলে 45 ভাগ 9, 45 ভাগ 9 করলে কত হয়? 5 9 45। তাহলে x - y সমান 45 আসছে। এত সূত্র আমাদের হয়ে গেল। অত কিছু না করে জাস্ট আমরা x - y সমান 5 বের করে ফেলতে পারলাম। কারণ x - y সমান যদি 5 হয়, এটা যদি বিয়োগ করে দিই তাহলে কি হয়? 2x সমান 14। তাহলে x এর মান কত হচ্ছে? 7। আবার y এর মান কত হচ্ছে? যে কোনো একটা সমীকরণে বসে দিলে y সমান 2 হচ্ছে। তাহলে সংখ্যাটি কত হচ্ছে? ইজিলি আমরা বের করে ফেলতে পারি যে 7 × 10 + 2 মানে 72। বুঝে গেল? এত ইজিলি অঙ্কটা করা যায়। যদি আপনাদের আসে এমসিকিউতে আসে, তাহলে এই 3টা সূত্রের যে কোনো একটা যেটা খাটবে সেটা খাটিয়ে সহজে বের করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনাদের বড় রিটেন আসে, সেক্ষেত্রে রিটেনের মতো করে আমরা করব। ঠিক আছে? ফর এক্সাম্পল, এখানে দেখুন একটা কথা লেখা আছে যে
দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? এটা ইজিলি আমরা বের করে ফেলতে পারবো, তাই না? যে অঙ্ক দুটির যোগফল দেওয়া আছে হচ্ছে 12, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণকে x - y = 54/9 সূত্র অনুসারে, আমাদের শর্টকাট দিয়ে সূত্রটা শিখলাম, সেই সূত্র অনুসারে 54/9 সমান কি 5 6 9 54, তাহলে 6, এটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে x আর y এর মান বের করে ফেলতে পারলে তাহলে আমাদের সংখ্যাটি হয়ে যাবে। অথবা আরও একটা শর্টকাট নিয়ম, এই অঙ্কগুলো তো যদি এমসিকিউতে আসে তাহলে কি হবে? যদি এমসিকিউতে আসে তাহলে হচ্ছে আমাদের, তখন এটা হচ্ছে আমাদের 37তম বিসিএস এমসিকিউতে এসেছে, কেমন 37তম বিসিএস এই প্রশ্নটা, তখন কী হবে? আমাদের হচ্ছে একটা অপশন দেওয়া থাকবে, তাই না? 4টা অপশন। তাহলে এখানে 4টা অপশন আমি দিয়ে দিই। একটা ক নম্বর অপশন মনে করেন 57, খ নম্বর অপশন মনে করেন হচ্ছে 75, গ নম্বর অপশন মনে করেন হচ্ছে 39, আর ঘ নম্বর অপশন মনে করেন হচ্ছে আমাদের 93 দেওয়া আছে। এই 4টা অপশন দেওয়া আছে। এখন এই প্রশ্নটা আমাদের এমসিকিউ করতে হবে, শর্টকাটে করতে হবে। তাহলে এত বড় শর্টকাট না করে আরও একটা শর্টকাট করা যায়। কি শর্টকাট সেটা? এটা দেখাই দিই আমি। তাহলে আমরা সূত্র অনুসারে কি জানি? যে অঙ্কদ্বয়ের পার্থক্য, অঙ্কদ্বয়ের পার্থক্য কত? অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে আমাদের যত বৃদ্ধি বা হ্রাস পায়, বা সংখ্যাদ্বয়ের পার্থক্য, বা যত যোগ বা বিয়োগ করলে সংখ্যা স্থান বিনিময় করে /9। তাহলে 54/6, তাহলে কত হচ্ছে? অঙ্কদ্বয়ের পার্থক্য এখানে হচ্ছে 6। এখন খেয়াল দেখুন, 6 কি কোনো অপশনে আছে? নেই। কিন্তু খেয়াল করে দেখুন, যেই অপশনগুলোতে যেই সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো তো কোনটার ভিতরে 2টা অঙ্কের ডিফারেন্স হচ্ছে 6 হবে। যেমন 5 7 - 5 2 হয়, তার মানে এটা এই অপশনটা হবে না। আবার এখানে 7 - 5 2 হয়, এই অপশনটা হবে না। আবার এখানে 9 - 3 কত হচ্ছে? 9 - 3 হলে 9 - 3 হলে কত হয়? 6 হয়। আবার এখানে কত হচ্ছে? 93 দেওয়া আছে। আচ্ছা 93 অন্য একটা অপশন দিলাম, মনে করলাম 94, ঠিক আছে? তাহলে 9 - 4 কত হয়? 5 হয়। তাহলে খেয়াল করে দেখুন যে অঙ্কদ্বয়ের পার্থক্য শুধুমাত্র গ অপশনের ক্ষেত্রেই 6 হচ্ছে, শুধুমাত্র গ অপশনের ক্ষেত্রে অঙ্কদ্বয়ের পার্থক্য 6 আছে। তার মানে এখানে সঠিক অপশনটা কত হবে? আমাদের গ অপশন। বোঝা গেল? এইভাবে শর্টকাটে আমরা বের করতে পারি। ফর এক্সাম্পল, এই যে এইটাতে খেয়াল করুন, এই অঙ্কটাতেও দেখুন পাশে আমি লিখেছি সংখ্যাটি কত। এরকম যদি অঙ্ক আসে তাহলে কি হবে? এটা একটা পরীক্ষাতে এসেছিল, আমি অপশনগুলো দিয়ে দিই। একটা অপশন মনে করুন 36 আছে, 2 নম্বর অপশন মনে করুন আছে হচ্ছে 28, 3 নম্বর অপশন মনে করুন আছে কত দিব? 30, 6 নম্বর অপশন আছে, 4 নম্বর অপশন আছে 24। এখন এখানে আমাদের আনসারটা বের করতে হবে। এখন খেয়াল করুন, অঙ্কদের পার্থক্য তো এটা তোমরা পারবো। এখন সংখ্যাটি কত এটা যদি বলে, রিটেনে যদি না আসে, এমসিকিউতে যদি আসে, এত তো করার সময় নেই, তাহলে আমরা অঙ্কদ্বয়ের পার্থক্য বের করে ফেলতে পারবো ওই শর্টকাট নিয়মটা দিয়ে। অঙ্কদ্বয়ের পার্থক্য কত? 2। এখন খেয়াল করে দেখবো অপশনে কোন দুইটা বিয়োগ করলে, কোন সংখ্যার অঙ্কদ্বয় বিয়োগ করলে 2 হয়। যেমন 3 আর 6 বিয়োগ করলে কি 2 হয়? হয় না, তাহলে এই অপশন বাদ। 8 আর 2 বিয়োগ করলে কি 2 হয়? হয় না, বাদ। 3 আর 0 বিয়োগ করলে কি 2 হয়? হয় না। 4 আর 2 বিয়োগ করলে কি 2 হয়? হয়। তার মানে এখানে সঠিক অপশন হচ্ছে ঘ। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবো, খুবই ইজি। কেমন? এখানে প্রেশার নেওয়ার কোনো কিছু নেই। এখন আসে আরেক টাইপের হচ্ছে আমাদের প্রকারভেদ থেকে মাঝে মাঝে এমসিকিউ আসতে দেখা যায়। খুব ইম্পর্টেন্ট যে তা না, কিন্তু এগুলো একটু আমাদের শিখতে হবে, কারণ পরবর্তীতে আমাদের বাকি যেই স্পেশাল টাইপগুলো করবো এগুলো করতে গেলে আমাদের লাগবে। তো আমরা জানি সংখ্যাকে মেইনলি আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আমি একটা করি, একটা শখ দেখাই, কেমন? তাহলে নাম্বার বা সংখ্যা, বাংলায় আমরা বলি নাম্বার, ইংরেজিতে আমরা বলি, বাংলায় আমরা বলি সংখ্যা, ইংরেজিতে বলি নাম্বার। এই সংখ্যা বা নাম্বারকে আমরা মেইনলি 2টা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে বাস্তব সংখ্যা, বা এটাকে আমরা বলি হচ্ছে রিয়েল নাম্বার। আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যাকে আমরা ইংরেজিতে কি বলি? ইমাজিনারি নাম্বার। আনরিয়েল বললেন না আবার, ঠিক আছে? ইমাজিনারি নাম্বার। তাহলে একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, আর একটা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা আর হচ্ছে অবাস্তব সংখ্যা, এই 2 ভাগে মেইনলি আমরা সংখ্যাকে ভাগ করতে পারি। এখন এই বাস্তব সংখ্যা নিয়ে মেইনলি আমাদের আলোচনা, যে বাস্তব সংখ্যাকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ সংখ্যা, যেটাকে আমরা রেশনাল নাম্বার বলি, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে আমরা কি বলি? ইরেশনাল নাম্বার, ঠিক আছে? তাহলে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, এই 2 ভাগে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? মূলদ সংখ্যাকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাবে।
একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, বা যেটাকে আমরা কি বলি ইন্টিজার। আর একটা কি আছে, ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাকে আমরা কি বলি, ফ্র্যাকশনাল নাম্বার। ঠিক আছে, তার আমরা কী ভাগে ভাগ করলাম, আমরা সংখ্যাকে মেইনলি দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব বা ইমাজিনারি সংখ্যা। এখন এই বাস্তব সংখ্যাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাবে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা মূলদ সংখ্যাকে মেইনলি হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা কি, আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো আরও ক্লাসিফিকেশন দেখি, আরও আছে। এখন এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। কি কি, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলি, পজিটিভ নাম্বার, পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলি, নেগেটিভ ইন্টিজার। আর একটা হচ্ছে শূন্য। ঠিক আছে, মানে জিরো। তাহলে তিন ভাগে আমরা ভাগ করতে পারি হচ্ছে পূর্ণ সংখ্যাকে। বুঝে গেল? এখন এই যে ধনাত্মক সংখ্যা আছে, এই ধনাত্মক সংখ্যাকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 1, দুই নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা, বা এটাকে আমরা বলি প্রাইম নাম্বার। তাহলে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার 1, আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাকে আমরা বলি হচ্ছে কম্পোজিট নাম্বার। তাহলে এই তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে কি কি হলো, আমাদের পূর্ণ সংখ্যাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার, আর হচ্ছে শূন্য বা জিরো। আর এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে। একটা হচ্ছে 1, একটা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। এটা গেল। আর এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই তিন ভাগে। এই ভগ্নাংশ নিয়ে ডিটেলস আমরা পড়বো, সমস্যা নেই। আমরা পূর্ণ সংখ্যা নিয়েও ডিটেলস পড়বো, মৌলিক সংখ্যা কী, যৌগিক সংখ্যা কী, 1 কী, এগুলো নিয়ে। সুতরাং কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে এভাবে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই যে আমাদের যত সংখ্যা আছে পৃথিবীতে, সব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি মেইনলি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, সরি দেখাই তো যায় না, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। বাস্তব সংখ্যাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করি ব্রড ক্যাটাগরিতে, একটা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। এই মূলদ সংখ্যাকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, আর একটা হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার। ফ্র্যাকশনকে আমরা তিন ভাগে ভাগ করি, প্রকৃত, অপ্রকৃত, আর হচ্ছে মিশ্র। আর পূর্ণ সংখ্যাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটাকে আমরা পজিটিভ ইন্টিজার বলি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটাকে নেগেটিভ ইন্টিজার বলি, আর শূন্য। এই পজিটিভ ইন্টিজারকে আবার তিন ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে মৌলিক বা প্রাইম নাম্বার, আর একটা হচ্ছে যৌগিক বা কম্পোজিট নাম্বার। এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি। বোঝা গেল? এখন আসুন, একটা ইন্টারেস্টিং নাম্বার আছে যেখান থেকে অন্যান্য পরীক্ষাতে আসলে এভাবে প্রশ্ন আসতে দেখা যায় না, কিন্তু বিসিএসে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা জিনিসটা কি, এই ক্লাসিফিকেশনটা আমরা দেখছি না, তাহলে জিনিসটা কি, যদি এই বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা মিলে কোনো সংখ্যা গঠন করে, তাহলে বাস্তব সংখ্যা প্লাস অবাস্তব সংখ্যা, এই দুই সংখ্যা মিলে যদি কোনো নাম্বার গঠন করে সেটাকে আমরা বলি হচ্ছে জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা একটা স্পেশাল ক্যাটাগরিতে আমরা ফেলেছি, এটা নিয়ে আমরা জানবো, কারণ বিসিএসে মাঝে মাঝে প্রশ্ন আসে এখান থেকে। খুব বেশি ইম্পর্টেন্ট আর না, কিন্তু আসে। তাহলে জটিল সংখ্যা কি, বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার মিশ্রণে যে সংখ্যা তৈরি হয়। তাহলে ক্লাসিফিকেশন আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আসি আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। খুবই মজাদার একটা বিষয়, চলুন আমরা দেখি। ফর এক্সাম্পল, বৃহত্তম বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল, আপনাকে যদি বলা হয় 8, 0, 7, 5, 3, 1, এই সংখ্যাগুলো দিয়ে সর্বোচ্চ মানে বৃহত্তম সংখ্যা কত হবে? বিসিএসের কিন্তু এটা প্রশ্ন, কেমন যে এই অঙ্কগুলো দিয়ে
বৃহত্তম সংখ্যা কত হবে, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে। তাহলে খেয়াল করো, দেখুন এটাতে যদি বৃহত্তম সংখ্যা করতে হয় সব থেকে বড় নাম্বারটা আমরা আগে লিখব, তারপরে কি লিখব, তারপরে আমরা 7 লিখব, মানে দ্বিতীয় বড় সংখ্যা, তারপরে কি লিখব, তারপরের বড় সংখ্যাটা, তারপরে কি লিখব, তারপরে বড় সংখ্যা, তারপরে বড় সংখ্যা, তারপরে 0। এই সিকোয়েন্সে যদি আমরা লিখি তাহলে এই অঙ্কগুলো দিয়ে সব থেকে বৃহত্তম যে সংখ্যাটা পাওয়া যায় সেটা এরকম হবে। আর যদি বলে এটা দিয়ে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে, তাহলে কি হবে, আমরা উল্টা করে দিলে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে এরকম, তাই তো। তার মানে কোনো কিছু অঙ্ক যদি আমাদের কাছে দেওয়া থাকে সেটা থেকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা আমরা বের করতে পারবো। আবার যদি প্রশ্নটা আপনাকে এরকম করা হয় যে আপনি আমাকে একটা 2 অঙ্কের একটা সংখ্যা বলুন যেটা হচ্ছে বৃহত্তম, বা এক কথায় 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। আমরা জানি 2 অঙ্কের যেই সংখ্যা শুরু হয় হচ্ছে 10 দিয়ে, তাই না? কারণ কি, আমাদের 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমাদের একেবারে সার্থক যে অঙ্কগুলো আছে, প্লাস 0 অসার্থক। এই 9-এর পরে সর্বপ্রথম যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয় সেটা হচ্ছে 10। তার মানে কি 10 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 10। তাহলে বৃহত্তম কত, এইটা যেতে যেতে একসময় 99 হবে, 99 পরে কত হবে, 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা চলে আসবে 100। তার মানে কি 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা 10, কিন্তু বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 99। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। আবার যদি বলে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। কারণ কি 100 দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা শুরু হবে। যদি বলা হয় 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত, তাহলে 999 বা 999। কারণ এটা কি, এটা হচ্ছে 3 অঙ্কের সব থেকে বড় নম্বর, এরপরে চতুর্থ বা 4 অঙ্ক বিশিষ্ট নাম্বার শুরু হবে, তাহলে এটা হচ্ছে বৃহত্তম। আবার যদি বলে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে কি হবে 1000। কারণ 1000 দিয়ে কি হচ্ছে, 4 অঙ্ক বিশিষ্ট অঙ্ক শুরু হচ্ছে, তাহলে 1000 হচ্ছে ক্ষুদ্রতম। আবার বৃহত্তম কি হবে, বৃহত্তম হচ্ছে 9999, এটা হচ্ছে বৃহত্তম। এইটার পরে আবার কত শুরু হবে, 10,000, তখন 10,000 কি হবে, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম। এইভাবে কত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম কত, কত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কত, এই অঙ্কগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা আসলো তাহলে, তাই না? এখন এই টাইপের কিন্তু প্রশ্ন আসে, আমি এমনি করালাম না, এই কথাগুলো এমনি বললাম না, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। যেমন আমাদের 31তম বিসিএসের প্রশ্ন এসেছে 0, 1, 2, 3 এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার ভিতরে পার্থক্য কত। তাহলে এই অঙ্কগুলো দ্বারা যদি বৃহত্তম সংখ্যা গঠন করতে হয় তাহলে কি হয়, আমাদের 3 আগে দিতে হবে, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে, 3, 2, 1, 0। আর ক্ষুদ্রতম সংখ্যা করলে কী করতে হবে, আমাদের এটা উল্টাই দিব। তাহলে কী হবে, 0 আগে দিব, তারপরে 1 দিব, তারপরে 2 দিব, তারপরে 3 দিব। তার মানে কি 0, 123, 0 তো কোনো মান নেই, তার মানে কি 123। এখন বলছি কি এগুলোর বিয়োগফল কত, তাহলে এখানে বিয়োগফল কত, বিয়োগফল হচ্ছে বৃহত্তম সংখ্যা 3, 0, 1, 2 মাইনাস কত, 123। এটা করলে যত হবে তত আমাদের বিয়োগফল, এটা করলে কত হচ্ছে 2187। এটা হচ্ছে আনসার, এটাই বিসিএসের প্রশ্ন, বুঝে গেল। আবার আরেকটা প্রশ্ন এসেছে, এটা বিসিএস না, অন্য একটা পরীক্ষাতে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটির যোগফল কত। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা কি জানি, 10,000 দিয়ে শুরু হয়, তাহলে 10,000, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কত হবে, ততগুলো 9, এইটা। এখন এই দুইটার যোগফল চাইছে, তাহলে যোগফল করলে কত হয়, যোগফল হয় হচ্ছে 1,09,999। এটাই আনসার, বুঝে গেল। আবার যদি প্রশ্ন এরকম আসে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, আর বৃহত্তম কত, বৃহত্তম হচ্ছে 9,999। সরি, আমার 9ও 1 হয়ে যাচ্ছে, 9,999। এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা বিয়োগ করবো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 100। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে আমাদের 9,899। এটাই আনসার, বুঝে গেল। এত ইজি অঙ্কগুলো। তাহলে এইভাবে প্রশ্ন একটা আসতে পারে। আরেকটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা যায়। এখন এই জিনিসটাকে এটা আমরা একটু দেখি। একটু বই বের করতে দেন, হ্যাঁ পেয়েছে। এখান থেকে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে, আগে প্রথমে আসি যে ধারাবাহিক সংখ্যা জিনিসটা কি আসলে। ধারাবাহিক সংখ্যা হচ্ছে কোনো একটা সংখ্যার সাথে যদি 1 যোগ করতে করতে চলে যান তাহলে যে একটা সিকোয়েন্স পাই এটাকে আমরা বলি ধারাবাহিক
অনুক্রম বা হচ্ছে একটা ধারাবাহিক সংখ্যা। ফর এক্সাম্পল আপনাকে বলা হলো 30-এর পর 3টি ধারাবাহিক সংখ্যা লিখো। তাহলে যে কোনো সংখ্যা ধারাবাহিক সংখ্যা লিখতে গেলে কী করবো আমরা হচ্ছে 1 করে যোগ করতে থাকবো। তাহলে 30, তারপরের ধারাবাহিক সংখ্যা কত হবে 30 + 1, তারপরের ধারাবাহিক সংখ্যা কত হবে 30 + 1 ছিল, তার সাথে আবার 1 যোগ করবো, তারপরের ধারাবাহিক সংখ্যা কত হবে 30 + 1 ছিল, তারপরে 1 ছিল, আবার 1 যোগ করে দেবো। তাহলে এইভাবে প্রত্যেকবার 1 যদি যোগ করতে করতে চলে যায় এটাকে বলা হয় ধারাবাহিক সংখ্যা। তাহলে এখন যদি আপনার প্রশ্ন আসে যে 3টি ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যার যোগফল 15 হলে সংখ্যা 3টি কত? খুবই ইজি, খেয়াল করে দেখুন। আমরা 3টি ক্রমিক সংখ্যা কত ধরতে পারি? আমরা ধরলাম প্রথমটি x, তাহলে দ্বিতীয়টি কত? x + 1, তৃতীয়টি হলো x + 1 + 1, তার মানে কি x + 2। এইটা হচ্ছে 3টি ধারাবাহিক সংখ্যা। এখন প্রশ্ন মতে দেওয়া আছে কি এই 3টি সংখ্যার যোগফল হচ্ছে 15, তার মানে কি x + x + 1 + x + 2 সমান 15। ঠিক আছে, বাংলা ইংরেজি মিক্স হয়ে গেছে আবারও। 1 ঠিক আছে, এটা সম্পূর্ণ দেওয়া আছে। তাহলে এখান থেকে কি লেখা যায় 3x + 3 = 15, বা 3x সমান কি লেখা যায় 15 থেকে 3 বিয়োগ করলে 12, বা x সমান কি লেখা যায় 3 × 4 = 12। তার মানে কি ধারাবাহিক সংখ্যাটি কত? প্রথমটা হচ্ছে x মানে 4, দ্বিতীয়টা কত 4 + 1 মানে 5, তৃতীয়টা কত 6। তাহলে সংখ্যা 3টি কত 4, 5, 6। বুঝে গেল? এভাবে না বের করে ফেলতে পারবো যদি রিটেনে আসে। তো রিটেন আসলে এইগুলো দেয় না, এই জন্য খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দেয়। যেমন এখানে দেখুন একটা প্রশ্ন দেওয়া আছে, এটা বিসিএসের প্রশ্ন না কিন্তু ব্যাংকে এসেছে বিভিন্ন সময়ে, যে আমাদের 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 177। এখন প্রশ্ন এসেছে মধ্যক সংখ্যাটি কত? ঠিক আছে, বা বলতে পারে যে ধারাবাহিক সংখ্যা 3টি কত? আচ্ছা এটা বাদ দিলে, আগে এটা করে নি, পরে আমি পরেরটা করছি। তাহলে এরকম যদি কোনো প্রশ্ন আসে যে কতগুলো ক্রমিক সংখ্যার যোগফল এত, মধ্যম সংখ্যাটি কত, এইটা বের করার সব থেকে শর্টকাট নিয়ম কি? যদি এরকম যোগফল দেওয়া থাকে মনে রাখবেন যে মধ্যম সংখ্যা সমান যোগফল ডিভাইডেড বাই সংখ্যা। তাহলে আমাদের 3টি ধারাবাহিক সংখ্যার কথা বলেছে, তাই না? আর যোগফল কত 177, তাহলে 177কে আমরা 3 দিয়ে ভাগ দেব। 177কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 177কে 3 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 59। তাহলে 59 হচ্ছে এখানে আনসার, 59 হচ্ছে মধ্যম সংখ্যা। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস দেখুন বলা আছে যে 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যা। তাহলে এখন যদি বলা হতো যে সেই বিজোড় সংখ্যা 3টি কত, তাহলে এটা যদি মধ্যম সংখ্যা হয় এর আগের বিজোড় সংখ্যা কত? এর আগের বিজোড় সংখ্যা হচ্ছে 57, পরের বিজোড় সংখ্যা কত 61। তাহলে সেই 3টি ধারাবাহিক সংখ্যা কী কী? 57, 59, 61। বুঝতে পেরেছি? এভাবে করতে হবে। ফর এক্সাম্পল আরেকটা প্রশ্ন দেখি আমরা, আর এই শর্টকাটটা মনে রাখবেন কেমন, যে যদি মধ্যম সংখ্যা বের করতে বলে তাহলে যোগফল ডিভাইডেড বাই সংখ্যা। ফর এক্সাম্পল এখানে দেখুন 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথমে শেষ সংখ্যার যোগফল কত? তাহলে এখানে 5টি ক্রমিক সংখ্যা যেহেতু যোগফল বলেছে তাহলে মধ্যম সংখ্যা আমরা বের করে ফেলতে পারি। তাহলে মধ্যম সংখ্যা কত? যোগফল ডিভাইডেড বাই সংখ্যা। যোগফল কত? এখানে 100, সংখ্যা কত 5। তাহলে 5 যদি যোগফল হয় এবং সংখ্যা যদি 5 হয় তাহলে কত হয়? 5 × 20 = 100। তাহলে মধ্যম সংখ্যা হচ্ছে 20। এখন মধ্যম সংখ্যা যদি 20 হয়, আগে দুইটা সংখ্যা আছে পরে দুইটা সংখ্যা আছে, তাহলে কী হবে? মোট 5টা সংখ্যা যেহেতু, পরের সংখ্যা কত হবে? 21, 22। আগের সংখ্যা কত হবে? 19 আর 18। এখন বলেছে কি এই 5টা সংখ্যা মোট, তাহলে এখন বলেছে যে প্রথম ও শেষ সংখ্যার যোগফল কত? তাহলে প্রথম সংখ্যা কত 18, শেষ সংখ্যা কত 22। তাহলে 18 + 22 যদি করে দিই তাহলে প্রথম আর শেষ সংখ্যার যোগফল চলে আসলো। কত আসছে আমাদের? 40, তাই তো? হ্যাঁ 40। তাহলে এটাই আনসার। বুঝে গেছে? তাহলে এভাবে যদি মধ্যম সংখ্যা দিয়ে আমরা আসে তাহলে এটা করে ফেলতে পারি। এখন আরেকটা প্রশ্ন যেটা আসে, যেমন এটা বিসিএসে প্রায় আসতে দেখা যায় যে দুটি ক্রমিক অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো দুটি ক্রমিক অখণ্ড সংখ্যার বর্গের অন্তর 49 হলে ছোট সংখ্যাটি কত? বা এরকম আসতে পারে বড় সংখ্যাটি কত? এটা একটু মনে রাখবেন, এটাও একটা শর্টকাট বা আমাদের সূত্রটা একটু মনে রাখতে হবে, যে এরকম যদি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা বা ক্রমিক সংখ্যার আমাদের বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে ছোট সংখ্যাটি হবে হচ্ছে বর্গের অন্তর
+1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এভাবে আমরা বড় সংখ্যাটি বের করতে পারি। যেমন পরেরটা এসে দেখুন বর্গের অন্তর এত, তাহলে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি, আমার লেখা আজকে ভালো লাগছে তাই না, বর্গের অন্তর, আগেরটা ছিল +1, এটা হচ্ছে -1, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তাহলে -1 ডিভাইডেড বাই 2, এই দুটো সূত্র একটু মনে রাখতে হবে আমাদের, এই দুটো সূত্র দিয়ে করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ছোটো সংখ্যা বড় সংখ্যা উল্টায় ফেলছি, ছোটো সংখ্যা মানে মাইনাস, কেমন ছোটো তো, আর বড় সংখ্যা মানে প্লাস, যেহেতু বড়, ঠিক আছে। তাহলে এভাবে আমরা করে ফেলতে পারবো। তাহলে ছোটো সংখ্যাটি কত হবে, ফর এক্সাম্পল এখানে দুটি সংখ্যার বর্গের অন্তর 49 আছে, তাহলে 49 - 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 48/2, 48/2 মানে কত 24, তাহলে 24 হচ্ছে এটা না ছোটো সংখ্যাটি, এটাই আনসার, বুঝে গেল। আবার যদি বলে দুটি কমিক সংখ্যা বর্গের অন্তর এত, বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যা কত, আমরা 199 + 1 ডিভাইডেড বাই 2, তাহলে 200 + 2 মানে কি 100, এটাই আনসার, বুঝে গেল। এখন এটা বিসিএসে প্রশ্ন এসেছে 26তম বিসিএসে, যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 47। তাহলে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা আমরা নির্ণয় করবো যাদের বর্গের অন্তর হচ্ছে আমাদের 47। তাহলে এখানে বড় সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি হচ্ছে বর্গের অন্তর +1 ডিভাইডেড বাই 2, আর ছোটো সংখ্যাটি কত হবে, বর্গের অন্তর -1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 48/2 তার মানে কত 24, আর এখানে 46/2 মানে কত 23, তাহলে এই দুটো হচ্ছে আনসার, বুঝে গেল। এটা 26তম বিসিএসের প্রশ্ন, তাহলে এত ইজি। আরেকটা যেটা প্রশ্ন আসে যে জোড় বিজোড় নির্ণয়, এবং এই জোড় বিজোড় নির্ণয় যত সহজ দেখা যাচ্ছে আসলে এতটা সহজ না, আমাদের বারবার সমস্যা এটা নিয়ে। তো আমরা জোড় মানে কি জানি আর বিজোড় মানে কি জানি, আমরা জানি যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাকে আমরা বলি হচ্ছে জোড় সংখ্যা। আর যারা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য না তাদেরকে আমরা বলি বিজোড় সংখ্যা। এখন কথা হচ্ছে কোনো একটা সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমরা কি করে বুঝবো, সেটা বুঝবো এইভাবে যে কোনো একটা সংখ্যা লাস্টের যেই সংখ্যাটা সেটা 2 দিয়ে বিভাজ্য কিনা। ফর এক্সাম্পল আমি যত কিছুই লিখি হাবিজাবি, আচ্ছা একটা বড় সংখ্যা লিখি আপনাদের সামনে, কেমন 8 9 7 5 3 2 1 0, এরকম যদি একটা প্রশ্ন আসে আপনি খেয়াল করে দেখবেন যে লাস্টের যেই সংখ্যাটা এটা 2 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে লাস্টে তো 10 কি 2 দিয়ে বিভাজ্য, তার মানে কি 5, তার মানে এই সংখ্যাটা জোড়, বোঝা গেল। আর মনে করুন এখানে 0 না থেকে এখানে থাকলে হচ্ছে 4, তাহলে লাস্টের সংখ্যা কত বা লাস্টের অঙ্কটা কত 4 কি 2 দিয়ে বিভাজ্য কিনা, অবশ্যই বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, বুঝে গেল। এইভাবে আমরা বের করতে পারবো কোনো একটা সংখ্যা 2 দিয়ে বিভাজ্য কিনা। বিভাজ্যতা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো, এখানে আরও ডিটেলস আমি বলবো। তাহলে এইভাবে যদি কোনো একটা সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তার মানে সেটাকে আমরা বলবো হচ্ছে জোড় সংখ্যা। আর জোড় সংখ্যার আরেকটা নাম কি, যুগ্ম সংখ্যা, ঠিক আছে। আর বিজোড় সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য নয়, এটাকে আমরা আরেকটা নাম কি বলি, অযুগ্ম সংখ্যা, এটা একটু মনে রাখবেন। এখন কিছু কথা আমাদের এখানে জেনে রাখতে হবে, এগুলো আপনারা পারলে একটু মানে লিখে রাখেন বা এটা মনে রাখার চেষ্টা করবেন অ্যাট এনি কস্ট। আরেকটা জিনিস বলে দিই, জোড় সংখ্যাকে আমরা বলি হচ্ছে ইভেন নাম্বার, আর বিজোড় সংখ্যাকে আমরা বলি হচ্ছে ওড নাম্বার, ঠিক আছে। এখন কিছু জিনিস আমাদের জানতে হবে যে কোনো একটা জোড় সংখ্যাকে আমরা কি লিখলাম, আমরা লিখলাম ই, কেমন, বিজোড় সংখ্যাকে আমরা ও দিয়ে প্রকাশ করছি, কেমন, এটা একটু মনে রাখবেন। জোড় সংখ্যা যেহেতু ইভেন আমরা ই দিয়ে প্রকাশ করছি, আর বিজোড় সংখ্যা যেহেতু মানে ওড এখানে আমরা ও দিয়ে প্রকাশ করছি, একটু মনে রাখবেন। এখন যে কথাগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো একটা জোড় সংখ্যার সাথে যদি একটা আমরা জোড় সংখ্যা যোগ করি তাহলে যোগফল হবে একটা জোড় সংখ্যা, তার মানে ই প্লাস ই সমান ই হবে। উদাহরণ যেমন 4 একটা জোড় সংখ্যা, 8 একটা জোড় সংখ্যা, এটা যদি যোগ করি কত হবে 12, 12 একটা জোড় সংখ্যা, তার মানে কি জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে যোগফল একটা জোড় সংখ্যা হবে, এটা একটু মনে রাখবেন। দ্বিতীয় কথা, কোনো একটা জোড় সংখ্যার সাথে যদি একটা বিজোড় সংখ্যা যুক্ত করি তাহলে যোগফল হবে একটা বিজোড় সংখ্যা। ফর এক্সাম্পল এখানে 4-এর সাথে যদি 7 যোগ করি তাহলে 4 একটা জোড় সংখ্যা, 7 একটা বিজোড় সংখ্যা, কত হবে 7 আর 4 11, 11 কি একটা বিজোড় সংখ্যা, তার মানে কি কোনো একটা জোড় সংখ্যার সাথে কোনো একটা বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল একটা বিজোড় সংখ্যা গেল। 3 নম্বর যেটা মনে রাখবেন, কোনো একটা বিজোড় সংখ্যার সাথে আর একটা বিজোড় সংখ্যা যদি যোগ করি তাহলে যোগফল একটা জোড় সংখ্যা হয়ে যায়, তাহলে বিজোড়ে বিজোড়ে জোড় হয়ে যায়। ফর এক্সাম্পল আমরা যদি 5 যোগ করি, 5 কি বিজোড়, 7 কি জোড়, 7 5 কত 12, দেখুন 12 একটা জোড়, তার মানে কি কোনো একটা বিজোড় সংখ্যার সাথে আরেকটা বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল একটা জোড় সংখ্যা হয়। 4 নম্বর যেটা মনে রাখবেন, কোনো একটা জোড় সংখ্যার সাথে আর একটা জোড় সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে গুণফল একটা জোড় সংখ্যা হয়।
মাথায় ঢুকলো না? ফর এক্সাম্পল 2 একটা জোড় সংখ্যা, 4 একটা 2 সংখ্যা, 4 দুগুণে কত 8, তাহলে 8 একটা জোড় সংখ্যা, তার মানে জোড়ের সাথে জোড় গুণ করলে গুণফল একটা জোড় হয়। কোন একটা জোড়ের সাথে কোন একটা বিজোড় সংখ্যা যদি গুণ করেন তাও কি হবে? গুণফল হচ্ছে জোড় হবে। ফর এক্সাম্পল 3 একটা বিজোড় সংখ্যা, 8 কি একটা জোড় সংখ্যা, গুণফল কত হয়? 3 8 24, তাহলে 24 কি একটা জোড় সংখ্যা, তার মানে কি বিজোড়ের সাথে জোড় গুণ করলে জোড় হবে। তারপরে আসুন, তাহলে কয়টা গেল? 1 2 3 4 5। লাস্টে যে কথাটা মনে রাখবেন সেটা হচ্ছে আমরা যদি কোনো বিজোড় সংখ্যার সাথে কোনো একটা বিজোড় সংখ্যা গুণ করি তাহলে গুণফল একটা বিজোড় সংখ্যা হবে। ঠিক আছে? উদাহরণ কি? উদাহরণ যেমন আমরা 5-এর সাথে যদি 5 গুণ করি, 5 একটা বিজোড়, 5 আর একটা বিজোড়, 5 5 25, তাহলে কি 25 একটা বিজোড়, তাহলে কি বিজোড়ের সাথে বিজোড় গুণ করলে বিজোড় হয়। এই কথাগুলো যদি মনে রাখেন এই রিলেটেড যে কোনো আনসার আপনারা দিতে পারবেন। যেমন একবার একটা প্রশ্ন এসেছে একটা পরীক্ষাতে, এম ও এন বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি সঠিক? এখানে ক আছে হচ্ছে এম এন, খ আছে এম এন প্লাস 1, সরি নিচের কোনটি জোড়? এম এন প্লাস 1, গ আছে হচ্ছে এম এন প্লাস 2, ঘ আছে এম এন প্লাস 4। এরকম একটা অঙ্ক আছে, দেখুন খেয়াল করে দেখুন, এখানে বলা হচ্ছে কি এম এবং এম এন এবং এম এবং এন দুইটাই বিজোড়, তাহলে নিচের কোনটি জোড়? তাহলে এই যে 5টা শর্ত আমরা 6টা শর্ত আমরা পড়লাম, এই 6টা শর্ত যদি মনে রাখেন, যদি মনে নাও রাখেন, এই টাইপের যদি প্রশ্ন আসে আপনি এখানে কি করুন, দুইটা বিজোড় সংখ্যা ধরে নেবেন। তাহলে এম এর সাথে আমরা 3 যোগ করলাম, এনকেও আমরা 3 ধরে নিলাম, বা 3 ধরবেন না 5 ধরলেন। ঠিক আছে? এবার সংখ্যা ধরে নেবেন, ধরে নিয়ে দেখবেন কোনটা খাটে। যদি অত কিছু মনে রাখতে না পারেন, মনে রাখবেন যে আমরা একটা সংখ্যা ধরে নিব, এম এর একটা বিজোড় সংখ্যা বলছে, তার মানে এম এর একটা বিজোড় সংখ্যা ধরে নেব ছোট, আর এন এর একটা বিজোড় সংখ্যা ধরে নেব, নিয়ে আমরা করে দেখব। তাহলে এম এন মানে কি? এটা কি জোড় হবে? তাহলে দেখুন 3 গুণ 5 যদি করি, 3 5 কত 15, তার মানে কি অপশন হবে না, এটা নট জোড়। দ্বিতীয় কথা, এম এন প্লাস 1, দেখুন 3 গুণ 5 যদি করি কত 15 হয়, 15 সাথে 1 যোগ করলে একটা জোড়, তার মানে কি এটা হতে পারে। তাহলে এটাই হয়তো আনসার হবে। তারপর এগুলো একটু আমরা টেস্ট করি, যে 3 5 কত 15, 15 সাথে 2 যোগ করলে 17, তাহলে এটা হবে না। তারপরে 3 5 কত 15, 15 সাথে যোগ করলে 19, এটাও হবে না। তার মানে কি খ হচ্ছে সঠিক অপশন। এইভাবে আমরা আনসার করে ফেলতে পারবো। যদি আপনাদের এই শর্তগুলো মনে নাও থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, জাস্ট যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে সেখানে একটা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা যা বলে সেটা ধরে নেবেন, ধরে নিয়ে তারপরে দেখবেন কোনটা সঠিক না। বোঝা গেল? তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী দিন আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নির্ণয় করা শিখবো, খুব ইজি ওয়েতে। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।